প্রিয় শিক্ষার্থী, আজ অনলাইন ক্লাসে সকলকে জানাই স্বাগত। আশা করি তোমরা বাড়িতে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। আমি হরিচাঁদ মণ্ডল, সহকারী শিক্ষক, ভোলানাথ সুভদ্রা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, পাইকগাছা, খুলনা। আজকে সরাসরি তোমাদের যে পাঠে আমি যাব, প্রথমে বলি ক্লাস 7 ষষ্ঠ শ্রেণীর বিষয় বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজকে তোমাদের যে পাঠটা আমি পড়াবো সেই পাঠটা চতুর্থ অধ্যায়, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় চতুর্থ অধ্যায়। শিরোনাম পাঠ শিরোনাম হচ্ছে বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি। বাংলাদেশের জনসংখ্যা পরিস্থিতি। তোমরা মনোযোগ সহকারে শুনলে অনেক কিছুই জানতে পারবা যে এর ভিতরে শর্ট প্রশ্ন কোথায় কোথায় আছে, কোথায় কোথায় টিকগুলো আছে, গুরুত্বপূর্ণ টিকগুলো আছে, সেগুলো তোমাদের টিকগুলো তাহলে শর্ট প্রশ্ন কাজ করবে। শর্ট প্রশ্ন পারলে শর্ট প্রশ্নগুলো সঠিকভাবে উত্তর দিতে পারবে। তোমরা প্রত্যেকেই জানো যে বাংলাদেশে আয়তনের তুলনায় জনসংখ্যা অনেক বেশি। আমাদের দেশে প্রতি বর্গ কিলোমিটার বলতে বোঝাচ্ছে 1 বর্গ কিলোমিটার। 1 বর্গ কিলোমিটারে লোক সংখ্যা বাস করে কতজন? 1015 জন। 1015 জন। প্রতি বর্গ কিলোমিটারে লোক সংখ্যা বাস করে 1015 জন। এই জরিপটা করা হয়েছিল আদমশুমারি 2000 2011 হিসাব অনুযায়ী। আদমশুমারি 2011 হিসাব অনুযায়ী বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব ছিল প্রতি বর্গ কিলোমিটারে 1015 জন। 1015 জন। আমরা জানি এখানে আদমশুমারি কথাটা আসলে কখন আরেকটু বিস্তারিত বলি। আদমশুমারি আমাদের দেশে আদমশুমারি গণনা করা হয় প্রতি 10 বছর অন্তর। প্রতি 10 বছর পর পর আদমশুমারি গণনা করা হয়। এটা তোমরা অবশ্যই জানো। আর সর্বশেষ আমাদের দেশে আদমশুমারি গণনা হয়েছে 2011 সালে। আগামীতে আদমশুমারি গণনা হবে, হিসাব হবে 2021 সালে। 2021 সালে। জনসংখ্যার দিক থেকে বিশ্বে বাংলাদেশের অবস্থান অষ্টম। জনসংখ্যা আধিক্যের দিক থেকে বাংলাদেশ বিশ্বে অষ্টম স্থানে রয়েছে। তোমরা তৃতীয়, চতুর্থ, পঞ্চম শ্রেণীতে জনসংখ্যা সম্পর্কে পরিচিত লাভ করেছো। এখন যে বিষয়টা সম্পর্কে তোমরা জানো না, যে বিষয়টা সম্পর্কে আমরা এখন পড়বো সেটা হচ্ছে জনমিতি ও জনসংখ্যা পরিবর্তনের উপাদানসমূহ সম্পর্কে আমরা এখন জানবো। তা ঠিক আছে প্রিয় শিক্ষার্থীরা, প্রথমে আমরা জানবো জনমিতি ধারণা সম্পর্কে। সেটা একটু লিখে তাহলে বুঝতে সুবিধা হবে। জনমিতির ধারণা। জনমিতির ধারণা। প্রথমে আমরা জানবো জনমিতির ধারণা সম্পর্কে। এখন প্রথমে একটা উদাহরণ দেওয়া যাক যে উৎপল, তার ছোট ভাইয়ের নাম
সুফল। উৎপলের ছোট ভাইয়ের নাম হচ্ছে সুফল। এখন উৎপল তার ছোট ভাইকে সংখ্যা গণনা শেখানোর জন্য উৎপল তার ছোট ভাই সুফলকে বলল তার পরিবারের কতজন সদস্য রয়েছে সেটা গণনা করতে। সেই হিসাবে সুফল মহা আনন্দে মহা খুশিতে সে শুধু তার পরিবারের নয়, তার তার সেই আশেপাশে যেগুলো বাড়ি ছিল সবগুলো বাড়ির সংখ্যা সে বের করলো। এভাবে দেখা যাচ্ছে কি এভাবে গ্রাম, পাড়া, মহল্লা বা দেশের জনসংখ্যা হিসাব করে বের করা যায়। একটি নির্দিষ্ট সময় মানে একটি নির্দিষ্ট বলতে 1 বছরে ধরা যায়। একটি নির্দিষ্ট সময়ে কোন স্থানে কতজন শিশু জন্মগ্রহণ করলো, কতজন মারা গেল, কতজনের বিবাহ হলো, কতজন স্থানান্তরিত হলো, এসবগুলো হিসাব করে জনসংখ্যা গণনা করা যায়। এভাবে কোন রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ে হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করায় জনমিতি। কোন রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ে হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করাই হলো জনমিতি। তাহলে জনমিতিটা ক্লিয়ার হলো। জনমিতিটা কাকে বলে? কোন রাষ্ট্র বা স্থানের জনসংখ্যা সম্পর্কিত বিষয়ে হিসাব নির্ধারণ করা বা পরিমাপ করা হলো জনমিতি। জনমিতি শব্দটি বিশ্লেষণ করলে কয়টি শব্দ পাওয়া যায়? দুটি শব্দ পাওয়া যায়। দুটি। জনমিতি শব্দ বিশ্লেষণ করলে দুটি শব্দ পাওয়া যায়। কয়টি শব্দ পাওয়া যায়? দুইটি। এক নম্বর হচ্ছে জন, দুই নম্বর হচ্ছে মিতি। তাহলে জনমিতি শব্দ বিশ্লেষণ করে দুটি শব্দ পাওয়া যায়। সেই দুটি শব্দে একটা হচ্ছে জন, অপরটি হচ্ছে মিতি। এই আমরা এখন জানবো জন অর্থ কি। জন অর্থ ব্যক্তি বা মানুষ। জন অর্থ ব্যক্তি বা মানুষ। মিতি অর্থ পরিমাপ বা বিবরণ বা পরিমাপ। তাহলে জনমিতিকে বিশ্লেষণ করে কয়টি শব্দ পাওয়া যায়? দুটি শব্দ পাওয়া যায়। একটা হচ্ছে জন, অপরটি হচ্ছে মিতি। তাহলে আমরা এখানে জানতে পারলাম যে জন অর্থ ব্যক্তি বা মানুষ। এখানে টিকে তোমাদের এখানে আসতে পারে জন অর্থ কি? ব্যক্তি বা মানুষ। আর মিতি অর্থ পরিমাপ বা বিবরণ বা পরিমাপ। অর্থাৎ জনমিতি বলতে জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বোঝায়। এখন আমরা এই সংখ্যাটা জনমিতির সংখ্যাটা আমরা জানবো। জনমিতি কাকে বলে? জনমিতি বলতে জনসংখ্যার
জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বোঝায়। তাহলে জনমিতি কাকে বলে? এটা একটা শর্ট প্রশ্ন, তোমাদের এই প্রশ্নটা অবশ্যই মুখস্থ করতে হবে, এটা পরীক্ষা আসতে পারে শর্ট প্রশ্ন হিসেবে। যে জনমিতি কাকে বলে? জনসংখ্যার পরিমাপ বা বিবরণকে বোঝায়। এর পরবর্তীতে এই জনমিতিকে আবার জনবিজ্ঞানও বলা হয়। তাহলে এখানে শর্ট প্রশ্ন আরেকটা আসতে পারে যে জনমিতিকে কি বলা হয়? আরেকটি কি বলা হয়? জনমিতিকে বলা হয় জনমিতিকে জনবিজ্ঞানও বলা হয়। এটা তোমরা মনে রাখবে যে জনমিতিকে কি বলা হয়? জনবিজ্ঞানও বলা হয়। এখন আমরা পরবর্তী পাঠে চলে যাব। এর পরবর্তী বিষয় হচ্ছে জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান। কোন কোন কারণে জনসংখ্যা পরিবর্তন হয়, মানে কমে বা বাড়ে, সেই সব উপাদান সম্পর্কে আমরা এখন ধারণা নেব। জনসংখ্যা পরিবর্তনে প্রভাব বিস্তারকারী উপাদান সমূহ সম্পর্কে আমরা পর্যায়ক্রমে আলোচনা করব। দেখা যাচ্ছে এখানে স্বর্ণা, স্বাধীন, শিয়াব, দীপ্তি, সৌম্য ও আওসাদ। স্বর্ণা, স্বাধীন, শিয়াব, দীপ্তি, সৌম্য, আওসাদ এরা প্রত্যেকেই সমবয়সী, মানে একই বয়সী। এরপরে প্রথমে স্বর্ণা তার বন্ধুদের বলছে যে তার একটা ছোট বোন হয়েছে। স্বাধীন বলছে তার চাচার একটা মেয়ে হয়েছে। শিয়াব বলছে তার ভাই বিয়ে করছে, নতুন বিয়ে করছে। তারপর দীপ্তি তার বন্ধুদের সাথে বলছে যে তার বড় ভাই আমেরিকাতে বসবাস করছে, স্থায়ীভাবে আমেরিকাতে বসবাস করছে। সৌম্য বলছে সৌম্যর মন খারাপ, তার কারণ তার বাবা মারা গেছে। কারণ কি? সৌম্যর মন খারাপ, তার বাবা মারা গেছে। আর আহসান বলল তার বড় মামা উচ্চ ধরনের চাকরি পেয়ে খুলনা থেকে ঢাকা এসে তাদের পরিবারের সঙ্গে একসাথে থাকতে শুরু করছে। তাহলে এখানে দেখা যাচ্ছে স্বর্ণার বোন হওয়া, স্বাধীন চাচার মেয়ে হওয়া, শিয়াবের ভাই বিয়ে করা, এই তিনটা। এটা কি আছে? পরিবারের লোক সংখ্যা কি আছে? বেড়ে যাচ্ছে। তারপরে দীপ্তির বড় ভাই এক স্থান থেকে অন্য স্থানে চলে যাচ্ছে।
সেটাকে কি আছে, সেটা আছে স্থানান্তর। সেটাকে বলে কি স্থানান্তর। সৌম্যর বাবা মারা গেছে, তাই তার পরিবারের সদস্য সংখ্যা কমে গেছে। তার পরিবারের সদস্য সংখ্যা কমে গেছে। আহসানের বড় মামা চাকরি পেয়ে তাদের সাথে থাকতে শুরু করেছে, মানে কি হয়েছে, তাদের পরিবারের লোক সংখ্যা বেড়ে গেছে। এখন দেখা যাচ্ছে জনসংখ্যা পরিবর্তনের কোন কোন বিষয়গুলো জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদান, সেগুলো সম্পর্কে আমরা উপাদানগুলো একটু লিখব। জন্মহার, মৃত্যুহার, বিবাহ, স্থানান্তর, ও সামাজিক গতিশীলতা। আমরা এই যে জনসংখ্যা পরিবর্তনের প্রভাব বিস্তারকারী উপাদানগুলো, এগুলোর উপাদানগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত আলোচনা করব। প্রথম আছে কি, প্রথম আছে জন্মহার। আমরা জন্মহার সম্পর্কে প্রথমে জানব। জন্মহার সাধারণত জন্মহার বলতে একটা নির্দিষ্ট সময় বলতে 1 বছরে প্রতি 1000 নারী মোট কত সংখ্যক জীবিত শিশু জন্ম দিয়েছে সেই সংখ্যাকে বোঝায়। এই জন্মহার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। এই জন্মহারটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। তাহলে এখানে বিষয়টা একটু লিখতে হবে, কারণ খুবই একটা গুরুত্বপূর্ণ ঠিক জন্মহার জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ। তাহলে জন্মহারটা জনসংখ্যা বৃদ্ধির প্রধান কারণ, এটা একটা গুরুত্বপূর্ণ টিপ। এরপর দেখা যাচ্ছে কোন কোন দেশে জন্মহার বেশি। কোন কোন দেশে, এরপর আমরা জানবো যে কোন কোন দেশে জন্মহার বেশি। জন্মহার বেশি কোন কোন দেশে, সেই দেশগুলোর নাম আমি এখন লিপিবদ্ধ করছি, তোমরা দেখো। বাংলাদেশ, ভারত, পাকিস্তান। এই রাষ্ট্রগুলোর জন্মহার মানে বেশি মানুষ জন্মগ্রহণ করে। কারণ কি, এখানে আবহাওয়া জলবায়ু সমভাবাপন্ন। এরপরে কোন কোন দেশে জন্মহার কম। জন্মহার কম কোন কোন রাষ্ট্রে, সেই রাষ্ট্রগুলোর নাম আমরা এখন দেখব। যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ও কানাডা। তাহলে দেখা যাচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কোন কোন দেশে জন্মহার বেশি।
এটা আমাদের মুখস্থ করতে হবে কোন কোন দেশে, এবং মনে রাখতে হবে, কারণ এটা আমাদের যে কোনো সময় পরীক্ষা আসতে পারে। এখানে একটা টিক দিতে পারে, কথা কথা আমি একটু সিম্বল দিয়ে, যে বাংলাদেশে না কোন দেশে জন্ম হয় বেশি, সেখানে দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে কোন দেশে বাংলাদেশ, এখানে একটা শর্ট প্রশ্ন টিক শর্ট টিকের কথা বলছি যে এভাবে আসতে পারে, কোন দেশে জন্ম হয় বেশি, যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া না ভারত। তখন আমার যদি এটা মুখস্থ না থাকে তাহলে আমি কি ভালো টিক দিতে পারবো, সঠিক টিক দিতে পারবো? পারবো না। এজন্য আমাদের এটাকে জন্ম হয় বেশি, জন্ম হয় কম, এই দেশগুলোর নাম আমার মুখস্থ রাখতে হবে। তা প্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো জন্ম হয় বেশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান, এই রাষ্ট্রগুলোর জন্ম হয় বেশি আর জন্ম হয় কম, মানে কম সংখ্যক লোকজন, মানে আয়তনের তুলনায় এদেশে জনসংখ্যা অনেক কম, আর আয়তনের তুলনায় জনসংখ্যা বেশি বাংলাদেশ, ভারত, পাকিস্তান। তাহলে জন্ম হয় কম যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, এই রাষ্ট্রগুলোর জন্ম হয় কম। এটা শেষ, তাহলে এক নম্বর শেষ, জন্ম হয়ে গেল। এর পরবর্তী উপাদানে চলে যাব আমরা। এর পরবর্তী উপাদান আছে মৃত্যু হার। মৃত্যু হার সাধারণত মৃত্যু, এখানে মৃত্যু হার পড়তে গেলে আগে চলে আসে মৃত্যু কাকে বলে। সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে। তাহলে মৃত্যু কাকে বলে? সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে। একটা শর্ট প্রশ্ন, মৃত্যু কাকে বলে? জীবনের নিঃশেষকে, সাধারণত জীবনের নিঃশেষকে মৃত্যু বলে। তাহলে মৃত্যু কাকে বলে তোমরা সবাই পারবা, তাহলে এটা মুছে দে। মৃত্যু হারও প্রতি হাজারে হিসাব করা হয় একটি নির্দিষ্ট বছরে। একটি নির্দিষ্ট বছর বলতে এক বছরে নির্দিষ্ট বয়সের লোক প্রতি হাজারে কতজন মারা যায় তার দ্বারা মৃত্যু হার নির্ণয় করা হয়। মৃত্যু হার কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। তাহলে মৃত্যু হার কমে যাওয়া জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। এর একটা প্রশ্ন আছে, জনসংখ্যা বৃদ্ধির আরেকটা কারণ আছে মৃত্যু হার কমে যাওয়া। এই মৃত্যু হার পূর্বে যেমন ছিল বর্তমানে তেমন নেই, কারণ এর আগে হতো মৃত্যু হার বেশি ছিল, কারণ তখন উন্নত চিকিৎসা ব্যবস্থা ছিল না, এত মেডিসিন ছিল না, তার জন্য মানুষ কোনো রোগে আক্রান্ত হলে সহজে মারা যেত। কিন্তু এখন সেই সব রোগের প্রতিষেধক ওষুধ তৈরি হয়েছে, যার জন্য মানুষ আগের তুলনায় অত বেশি সংখ্যক মানুষ মারা যায় না। উন্নত চিকিৎসার ফলে এইটা সম্ভব হয়েছে। তাহলে এর পরবর্তী দেখো 1990 সালে 1990 সালে প্রতি হাজারে শিশু মৃত্যু ছিল 144 জন। 1990 সালে 1000 শিশুর ভিতরে 144 জন শিশু মারা যেত। কিন্তু শিশু মৃত্যু হার 2015 সালে সেটা কমে হয়েছে প্রতি হাজারে কতজন? 38 জন। প্রতি হাজারে 38 জন। তা দেখা যাচ্ছে 1990 সালে প্রতি হাজারে শিশু মৃত্যুবরণ করত 144 জন, আর 2015 সালে সেটা এসে কমে দাঁড়িয়েছে হাজারে 38 জন। এটা একমাত্র সম্ভব হয়েছে উন্নত চিকিৎসা ব্যবস্থার কারণে এবং উন্নত ধরনের মেডিসিনের কারণে
এই রোগগুলো এখন নিরাময় হচ্ছে এবং মানুষ তাহলে মারা যাচ্ছে না। এর পরবর্তীতে আমরা আলোচনা করব স্থানান্তর। তিন নম্বর স্থানান্তর। স্থানান্তর বলতে সহজে আমরা যেটা বুঝি, এক স্থান থেকে অন্য স্থানে গমন করাকে স্থানান্তর বলে। এই স্থানান্তর আবার দুই প্রকার। স্থানান্তর কয় প্রকার? স্থানান্তর দুই প্রকার। এক অভ্যন্তরীণ, দুই আন্তর্জাতিক। দুই আছে আন্তর্জাতিক। তাহলে স্থানান্তরণ আমরা সাধারণত প্রথমে জানলাম, সাধারণত স্থানান্তরণ দুই প্রকার। এক হচ্ছে অভ্যন্তরীণ, দুই হচ্ছে আন্তর্জাতিক। তাহলে আমরা এখন জানবো যে অভ্যন্তরীণ স্থানান্তর কি বা কাকে বলে, সেই বিষয়ে আমরা কিছু আলোচনা করব। এখানে দেখো তোমরা যে অভ্যন্তরীণ বলতে বোঝাচ্ছে, আমি লিখে দিই তাহলে বুঝতে সুবিধা হবে, দেশের মধ্যে। দেশের মধ্যে বলতে আমাদের বাংলাদেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে। যেমন দেশের মধ্যে কেমন দেখো তোমরা, খুলনা থেকে ঢাকা, তারপরে বরিশাল থেকে চট্টগ্রাম। মানে দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। তাহলে এখানে যদি প্রশ্নে আসে অভ্যন্তরীণ স্থানান্তর কাকে বলে, তাহলে তোমরা বলবে যে দেশের ভিতরে এক স্থান থেকে অন্য স্থানে যাওয়াকে অভ্যন্তরীণ স্থানান্তর বলে। অভ্যন্তরীণ স্থানান্তর বলতে কি বোঝায়? গ্রাম থেকে গ্রাম, শহর থেকে গ্রামে, গ্রাম থেকে শহর, শহর থেকে গ্রামে। এরপরে কিন্তু আবার একটা জিনিস দেখা যাচ্ছে, বাজার করতে যাওয়া, অফিস করা, অফিসে যাওয়া, এটা কিন্তু স্থানান্তর হচ্ছে না। কারণ বাজারে গেলে আমরা সেখানে তার স্থানে বাজার করে আবার ফিরে আসি বাসায়, আমরা সেখানে কিন্তু স্থানে থাকি না। এজন্য অভ্যন্তরীণ স্থানান্তরের ভিতরে এটা আসবে না। বাজার করা, অফিসে যাওয়া, কারণ অফিসে আমাদের নির্দিষ্ট টাইম মতো থাকি, তার বেশি আমরা থাকি না। আমাদের বাজার শেষ হলে আমরা বাজার করে চলে আসি, অফিস শেষ হলে অফিস করে আবার বাসায় ফিরে আসি। এজন্য এগুলোকে অভ্যন্তরীণ স্থানান্তর হিসেবে ধরা হয় না। এর পরবর্তীতে আমরা আলোচনা করব আন্তর্জাতিক স্থানান্তর। আন্তর্জাতিক স্থানান্তর বলতে দেশের বাইরে। এই আন্তর্জাতিক মানে কি? দেশের, বাংলাদেশের বাইরে, দেশের বাইরে এবং দেশের বাইরে বা অন্য দেশে লোকজন চাকরি, বিয়ে, বসবাস, এমনকি নাগরিকত্ব অর্জনের মাধ্যমে অন্য দেশে স্থানান্তরিত হয়। তাহলে আন্তর্জাতিক স্থানান্তর কাকে বলে? আন্তর্জাতিক স্থানান্তর হচ্ছে দেশের বাইরে অর্থাৎ অন্য দেশের লোকজন চাকরি, বিয়ে, বসবাস, এমনকি
নাগরিকতা লাভের জন্য গমন করলে তাকে আন্তর্জাতিক স্থানান্তর বলে। স্থানান্তর অভ্যন্তরীণ যদি দেশের ভিতরে যদি স্থানান্তর হয় তাহলে লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না, মানে দেশের ভিতরেই থাকে। ঢাকা থেকে খুলনা হোক বা শহর থেকে গ্রাম হোক, যেখানে হোক, অভ্যন্তরীণ স্থানান্তরে লোক সংখ্যার কোনো পরিবর্তন হয় না। কিন্তু দেখা যাচ্ছে যখনই আন্তর্জাতিক স্থানান্তর আসবে তখন কিন্তু লোক সংখ্যা কম বেশি হবে। দেশের বাইরে চলে গেলে তখন কমে যাবে। আবার অন্য দেশ থেকে যদি দেশের ভিতরে আসে, আমাদের দেশের ভিতরে আসে, তখন আবার লোক সংখ্যা বেড়ে যাবে, কম বেশি হয়। কিন্তু আন্তর্জাতিক স্থানান্তরে লোক সংখ্যা কম বেশি হ্রাস বৃদ্ধি ঘটে, কিন্তু অভ্যন্তরীণ স্থানান্তরে কোনো জনসংখ্যা কম বেশি বা হ্রাস বৃদ্ধি ঘটে না। এর পরবর্তীতে দেখো, আমরা এর পরবর্তী যাব 4 নম্বর। 4 নম্বর আছে বিবাহ। বিবাহ কম বয়সী ছেলে মেয়েদের বিবাহ দেওয়া জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ। আমাদের দেশে স্থায়ীভাবে বাল্যবিবাহ কি করা হয়েছে? নিষিদ্ধ করা হয়েছে। ছেলেদের বয়স নির্ধারণ করা হয়েছে 21 বছর, মেয়েদের 18 বছর। তো দেখা যাচ্ছে যখনই একটা ছেলে যদি 21 বছরের নিচে বিবাহ করে আর যদি একটা মেয়ে 18 বছরের নিচে বিবাহ করে সেটাকে বাল্যবিবাহ হিসেবে ধরা হয়। তাই এটা হচ্ছে বিবাহ গেল। এর পরবর্তী হচ্ছে সামাজিক। 5 নম্বর সামাজিক গতিশীলতা। আমরা এখন জানবো সামাজিক গতিশীলতা বলতে একটু একবার বুঝতে পারলেই সহজ। সামাজিক গতিশীলতা সামাজিক গতিশীলতা সামাজিক গতিশীলতা কি, এই বিষয়টা তোমাদের জানতে হবে। সামাজিক গতিশীলতা, দেখা যাচ্ছে সামাজিক গতিশীলতা বলতে সামাজিক পদমর্যাদার পরিবর্তনকে বোঝায়। সামাজিক পদমর্যাদা পরিবর্তনকে সামাজিক গতিশীলতা। তাহলে সামাজিক গতিশীলতা বলতে কি বোঝায়? সামাজিক পদমর্যাদা পরিবর্তন ঘটলে তখন সামাজিক গতিশীলতায় পরিণত হচ্ছে। যেমন দেখা যাচ্ছে একজন দরিদ্র পরিবারের সন্তান, সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে উচ্চ পেশার চাকরিতে প্রবেশ করে, তখন তার কি হচ্ছে? যখন উচ্চশিক্ষা গ্রহণ করে একজন দরিদ্র পরিবারের সন্তান উচ্চশিক্ষা গ্রহণ করে বড় ধরনের চাকরি বা উচ্চ পেশার চাকরিতে যোগদান করছে, তখন তার পদমর্যাদার পরিবর্তন করছে। তখন তার ভিতরে সচেতনতা সৃষ্টি হচ্ছে, সেই ব্যক্তির ভিতরে সচেতনতা সৃষ্টি হচ্ছে এবং সেই ব্যক্তি সন্তান সংখ্যা যৌক্তিক পর্যায়ে রাখবে, মানে 1 থেকে 2টা তার বেশি বা সীমিত আকারে রাখবে। কারণ সেই ব্যক্তি হচ্ছে সামাজিক গতিশীল ব্যক্তি। পদমর্যাদার কারণে যখন তার ভিতরে শিক্ষা প্রবেশ করছে এবং সে উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তখন তার ভিতরে একটা সচেতনতা সৃষ্টি হচ্ছে। আর এই সচেতনতা সৃষ্টির কারণে সে সন্তান জন্মদানের বিষয়টা সীমিত পরিসরে রাখবে। তাহলে দেখা যাচ্ছে আমাদের আজকের এটা এই পর্যন্ত শেষ। এরপরে আমরা দেখব
জন্মহার তারতম্যের কারণ। এরপর আমরা যাব জন্মহার তারতম্যের কারণ। কোন কোন কারণে জন্মহার তারতম্যের কারণ ও প্রভাব। কারণ ও প্রভাব। জন্মহার তারতম্যের কারণগুলো কি রয়েছে? আমরা জানি যে পৃথিবীর সব দেশে জনসংখ্যা সমান নয়, কোন দেশে বেশি আবার কোন দেশে কম। দরিদ্র দেশের জনসংখ্যা বেশি, ধনী দেশের জনসংখ্যা কম। এমনটা হয় কারণ কি? দেখা যাচ্ছে ধনী দেশে লেখাপড়ার মান বা তারা শিক্ষা উচ্চশিক্ষা শিক্ষিত বেশি, তার জন্য তারা সচেতন হয়, তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ থাকে। কিন্তু গরিব দেশের জনসংখ্যা উচ্চশিক্ষা শিক্ষিত হতে পারে না বা তারা বিভিন্ন শিক্ষা দীক্ষায় অজ্ঞ থাকে, এজন্য তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে তারা ধারণা থাকে না, এজন্য তারা অধিক সন্তান জন্ম দিয়ে থাকে। জনসংখ্যা তারতম্যের কারণগুলো, প্রথমে হচ্ছে জনসংখ্যা তারতম্যের কারণগুলো আমরা এক এক করে আলোচনা করব। আজকে প্রথমে আমি একটা আলোচনা করব, এক পয়েন্ট। প্রথম হচ্ছে জন্মহার জন্মহার তারতম্যের কারণ এক। প্রথমে হচ্ছে বিষয়টা হচ্ছে জলবায়ু। জলবায়ুর কারণে জনসংখ্যার তারতম্য ঘটে। তারতম্য ঘটে মানে হ্রাস বৃদ্ধি, মানে কম বেশি হতে পারে। জলবায়ুর কারণে জনসংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটে বা কম বেশি হয়ে থাকে। শীত প্রধান দেশের তুলনায় উষ্ণ প্রধান দেশের জনহার বেশি, কারণ এই উষ্ণ অঞ্চলের জনসংখ্যা অল্প বয়সে তাদের শিশু জন্মহার করতে তারা জনসংখ্যার জন্মহার করাতে তারা প্রাপ্তবয়স্ক হয়ে যায়, মানে তারা অল্প বয়সে তারা সন্তান জন্মদানে সক্ষম হয়ে ওঠে। তাই শীত প্রধান দেশের তুলনায় গ্রীষ্ম প্রধান দেশের জনসংখ্যার জন্মহার বেশি থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে আবার এরপর থেকে তোমাদের সাথে আলোচনা করব। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে আজকের মতোই সমাপ্ত করছি। সবাই ভালো থাকো।